2 আর 4 ম্যাডাম নেবেন, এটাই কথা ছিল। তাহলে ম্যাডাম কি কতদূর পৌঁছেছেন সেটুকু আমি এখনো ম্যাডামের সঙ্গে কথা হয়নি, হয়ে গেছে তো নাকি? বাকি আছে, যাকে শুনে রাখো। অন্য সাবজেক্ট গুলোর কি অবস্থা? যোগা ক্লাস তো স্যার খুবই কম হয়েছে, যোগা তো প্রথম সবে মিনিং ডেফিনেশন শুরু হয়েছে, বাকি দুটো স্যার মোটামুটি হয়ে আছে। বাকি দুটো মোটামুটি, বাকি কি? স্যার সিসি 202 এন্ড 203 প্রায় শেষের। ওটা কি কি সাবজেক্ট গুলো কি কি বলা যাবে? ওই অ্যাডমিনিস্ট্রেশন এন্ড অর্গানাইজেশন। আচ্ছা যাকে মাস্টারমশাইদেরকে বলতে হবে যে আমি বলি মানে পরীক্ষা কিন্তু এই আগস্ট মাসেই হবে, যে কোনো সময় নোটিশ হয়ে যেতে পারে, গভর্নমেন্ট যেরকম বলেছে সেই মতো। হঠাৎ করে গভর্নমেন্ট ইউজিসির কারণে বলে দিয়েছে যে পরীক্ষা তোমাকে শেষ করতে হবে আগস্টের ভিতরে, এমন হতে পারে ইউনিভার্সিটি কিন্তু এর ভিতরে নোটিশ দিয়ে দিতে পারে। সুতরাং সেই মতো আমরাও পরীক্ষা করে ফেলবো। সুতরাং সময় নেই, আজকে 2 তারিখ, যদি ধরেই নিই যদি আরো দিন 15 সময় আছে, পড়াশোনা শুরু করে দাও। যদিও অনলাইন মনে হতে পারে যে অনলাইনে দেখে দেখে লিখছি, কিন্তু পড়াশোনাটা না করলে হায়ার এডুকেশনে যেতে পারবে না। আমি সকলের জন্য এই কথাগুলো না, কেননা সবাই হায়ার এডুকেশন করে না, আর সবাই সিরিয়াসও না, কারণ খাতা দেখতে গিয়ে আমি দেখেছি সবাই সিরিয়াস না, কম নম্বরও পেয়েছে অনেকে। রেজাল্ট বেরিয়েছে কি? না স্যার, না স্যার, ভালো নম্বরও পেয়েছে, মাঝারি নম্বরও পেয়েছে, খারাপ নম্বরও পেয়েছে। সুতরাং আমি বলবো সকলকেই আরো বেশি করে সিরিয়াস হয়ে পড়াশোনা করা, ক্লাস হোক আর না হোক পড়াশোনাটা করো। নিজেরা বুঝে গেছো যে ফিজিক্যাল এডুকেশনে, যদিও ফিজিক্যাল মোডে আমাদের সঙ্গে দেখা হয়নি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসবে যখন, তো জানি না আদৌ আসতে পারবে কিনা, কিন্তু আমি বলি পড়াশোনাটা করো। কারণ আমার আমার বলার এই কারণ যে যদি যদি দেখা যায় যে তোমার রেজাল্ট খারাপ, তুমি সব জায়গাতে কিন্তু রেজাল্টটাই বিবেচ্য। হ্যাঁ, মাস্টারমশাই ক্লাস নেননি, ওই হয়নি এই হয়নি, এসব কেউ শুনবে না। হ্যাঁ, সুতরাং ওই সজল যেটা বললো যে যদি না হয়ে থাকে স্যারদেরকে বলা, স্যার একটু ক্লাস আমাদের পরীক্ষা ওনারা নিয়ে নেবেন, স্বাভাবিকভাবে নিয়ে নেবেন, যতদূর জানি দুজন মাস্টারমশাই আছেন শেষ করবেন, কিন্তু চাপ পড়ে যাবে। হ্যাঁ স্যার, ওটাই তো স্যার। চাপটা সহ্য করতে হবে। হ্যালো পরীক্ষা স্যার। কিন্তু আগস্টেই শেষ হবে। হুম, স্যার বল। শ্রীদীপ বাবু স্যার আগের সেমিস্টারেও স্যার এই করছিলেন যে পরীক্ষার আগে সকালে ক্লাস নিতেন, আবারও যদি সেরকম করে স্যার আমাদেরই প্রবলেম হবে। কোন সাবজেক্টে? স্যার যোগাতে স্যার, কোন সাবজেক্টে? যোগাতে স্যার শ্রীদীপ স্যার আগের একটাও ক্লাস সেমিস্টারে যোগা নেননি। ছিল নাকি? না স্যার, আগের বারে স্যার হ্যাঁ, অ্যানাটমি ফিজিওলজিতে। না সেই জন্য বললাম ক্লাস হোক আর না হোক নিজেরা পড়াশোনা করে তৈরি হয়ে যাবে। স্যার না, একটা দুটো ক্লাস হলে আমরা স্যার একটা আইডিয়া পেয়ে যেতাম, কোনো ক্লাসই হয়নি তো। সেটা বুঝেছি, সেটাও বুঝেছি, কিন্তু কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে যে আমরা আমাদের করণীয় কিছু নেই। সেই জন্য নিজের নিজেরটা নিজে বুঝে ক্লাসটা করতে হবে। কল্যাণীতেও আমি দেখছি খুব একটা বেশি ক্লাস হচ্ছে না, কিন্তু পরীক্ষাটা তো হবেই, পরীক্ষাটা তো দিতেই হবে। নম্বরটা ফ্যাক্টর না, তুমি নম্বর পেয়ে যেতে পারো, কিন্তু কিছুই জানো না, সেই নম্বর পাওয়ার কোনো যুক্তি নেই। আমি বলবো নিজেরা যেভাবে পারো সেভাবে পড়াশোনা করো। জোগাড় বই যদি জোগাড় করতে পারো, যেভাবে পারো পড়ো, অ্যাটলিস্ট প্রতিদিন 2 ঘন্টা জোগাড় পেছনে পড়ে নাও। সব সাবজেক্টই পড়তে হবে, পরীক্ষা কিন্তু চলে এলো। আমি বলছি এই কারণে যে আমার মনে হলো যে আমি পড়ালাম, আমার ফার্স্ট পেপারটাতে পড়িয়েছি আমি আর রতন স্যার, কিন্তু আমি কিন্তু স্যাটিসফাইড না। আমি জানি না আমাদের পড়ানো ভুল হলো কিনা, আমি জানি না আমরা পড়ানো ঠিক মতো হলো কিনা, আমি জানি না সবাই পড়ানোর সময় অনলাইনে থাকছে, অথচ হয়তো এমন হতে পারে যে অন করেই বাস ওই কোন রকমে মিউট করে রেখে দিয়ে চলে যাচ্ছে, এমনও হতে পারে। সে যারা যাচ্ছে যাচ্ছে, আমার ক্লাসটা আমি করছি, কিন্তু আমি মানে আশা হতো ঠিক মতো স্যাটিসফ্যাকশন আমার নেই। ক্লাস করিয়েছি, অনেক ক্লাসই করিয়েছি যতটা করানো দরকার, সে যাই হোক না কেন, কিন্তু ঠিক মতো হলো না। ভালো করেছে, আবার খারাপও আছে। সেই জন্য বলবো নিজেরা, সবাই ভালো হবে না,
আছে সেখান থেকে জোগাড় করো এদিক দিয়ে ওদিক দিয়ে, তাহলেও অন্তত হবে। যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পাস করে গেছে তাদের সঙ্গে যোগাযোগ করো, করে অন্তত ক্লাসটা করো, এই পড়াশোনাটা নিয়ে নাও, নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। মুশকিল হবে না, কিছুই জানবে না। যাকে ম্যাডাম যদি অগাস্টে স্যার আমি যতদূর জানি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগস্টে শেষ হবে যতদূর জানি। যদি অন্য কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আলাদা কথা, আগামী দিনে 2-1 দিনের ভিতরে সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা শুনেছি। স্যার তাহলে তো আমাদের যেটা যোগা চ্যাপ্টারটা আছে ওটা তো হয়নি স্যার, মানে মোটামুটি ধারণা দেওয়ার মতন যদি একটা কিছু করতো, হ্যাঁ তাহলে মানে খুব ভালো হতো। কিছুই হয়নি জোগাড়। আমি এতক্ষণ তো সেটাই বললাম, নিজেকে পড়তে হবে, নিজেকে পড়ে নাও। আমি তো আর বলতে পারবো না কেন ক্লাস হয়নি, ক্লাস করছেন না কেন, বা হেডও বলতে পারবেন না। তার মাস্টারমশাইরা তারা নিশ্চিত তাদের প্ল্যানে চলছেন, তারাও হয়তো নেবেন কি 2-1 দিন। যাই হোক, আমি যেটা বললাম সেটা আমার দিক থেকে ভালোভাবে পড়াশোনা করে নাও, তাহলে কিছুটা বুঝতে পারবে। এবার সবাই তো ম্যাচিওর, সেই হিসেবেই চলো, কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই। হ্যাঁ, কেননা আমি কিছু কিছু ইনস্টিটিউশনে দেখেছি ক্লাস একেবারেই হয় না, ক্লাস হচ্ছেই না, তারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে, তারাও কিন্তু এরকম ভাবেই। হ্যাঁ, তো আমরা যাদবপুর অনেক এগিয়ে আছে ক্লাসের দিক থেকে, কিন্তু যদি দেখা যায় যে কোনো কোনো সাবজেক্টে হচ্ছে না, কি করবে, নিজেরা তৈরি করে নাও নিজেদেরকে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে স্যার। এবার আমি বলি, ম্যাডাম যতদূর এগিয়েছেন ঠিক আছে। এবার আমি আমার হচ্ছে 3.3-তে আছে কনসেপ্ট অফ সেটস, রিপিটেশন, ভলিউম, ইন্টেন্সিটি, ডেন্সিটি, এইগুলো আছে, তাই তো? এবার তার আগে যেটা ছিল ওয়েট ম্যানেজমেন্ট, এবং ওগুলো তো ঠিক মতো পড়িয়েছি, তাই তো? ওখানে তো কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমি দুটো তিনটে সম্ভবত ওই ওয়েট ম্যানেজমেন্টে, তাই তো নকুল বা সজল? হ্যাঁ স্যার পড়িয়েছিলাম। ওখানে নিশ্চিত কোনো বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো বুঝার অসুবিধা থাকে আমাকে বললে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দেবো। বোঝা গেছে সজল? স্যার। যা যা পড়িয়েছি সব কোনো জায়গায় কনফিউশন আছে কিনা একবার দেখে নিবি, দেখে নিয়ে তারপর দেখা যাবে যে যদি হ্যাঁ, তাহলে এই সেট রিপিটেশন কতগুলো শব্দ আমরা এখানে দেখছি, আমাদের সিলেবাসে আছে। সেই সিলেবাসে, আচ্ছা তার আগে বলে নি আমার কি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সজল? হ্যাঁ স্যার ওটা তো দিয়ে দিয়েছি আপনাকে। কবে দিয়েছিস বলবি তো, আমি তো কত দিক থেকে চারিদিক থেকে। ওকে স্যার বলে দেবো স্যার। হ্যাঁ স্যার, আগেও মেলে আপনি আছে একবার না জিজ্ঞেস হোয়াটসঅ্যাপ? করছিলেন তো দিয়ে দিছি ওটা বললাম। হাই জাম্পের উপর দিয়েছি স্যার, ওটা হাই জাম্পের উপর দিয়েছি স্যার। না না না, আমার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, চেঞ্জিং কনসেপ্ট অফ ফিজিক্যাল ফিটনেস। এটা কি দেওয়া আছে? না না স্যার। স্যার এটা তো দেওয়া নেই। এটা দেওয়া নেই? হুম, তার মানে থিওরিতে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া নেই, তাই তো? না স্যার। না স্যার, ঠিক আছে আমি দিয়ে দেবো। হাই জাম্পেরটা আমার খেয়াল আছে, হাই জাম্পেরটা আমি পেয়েছি, কিন্তু এইটাতে আমার মনে হলো যে একটা কালার আলাদা করেছি এবং অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। ঠিক আছে আমি দিয়ে দেবো তাহলে আগের বছরের। আমাদের বুঝতে পারছিস আমাদের বয়স হয়ে গেছে, এখন কোনটা কোথায় কি হচ্ছে কিছু খেয়াল থাকছে না। যাকে ম্যাডাম দিয়েছেন কোনো অ্যাসাইনমেন্ট? না স্যার। না স্যার। ঠিক আছে, হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তাহলে এই যে কনসেপ্ট অফ সেটস, রিপিটেশন, ভলিউম, ইন্টেন্সিটি, ডেন্সিটি, অনেকগুলো শব্দ আমি বলছি, সেই শব্দগুলো কিন্তু জানতে হবে। কি সেগুলো কেউ কি বলতে পারবো? আমরা কেউ কি বলতে পারবো? এই যে সেট মানে কি, রিপিটেশন মানে কি, ভলিউম মানে কি, ইন্টেন্সিটি মানে বা কি, আবার ডেন্সিটি মানে বা কি, কেউ কি বলতে পারবে? রিপিটেশন মানে হচ্ছে কোনো এক্সারসাইজ বা কিছু মানে একই জিনিস কয়েকবার করে যাওয়া। আর সেট মানে হচ্ছে ওই এক একটা সেটে কটা রিপিটেশন করলাম সেম ভাবে বা অন্যভাবে, আহ, ওইগুলো সেট কাউন্ট করা। যেমন যদি আমি কোনো এক্সারসাইজ করি, যেমন সেই 10টা রিপিটেশনের একটা সেট, তাহলে ওরকম করে আমি 2টো বা 5টা নিজের ইচ্ছে মতো করতে পারি। আর ইন্টেন্সিটি বলতে আমরা যেই কাজটা করছি তাতে আমাদের কতটা
পাওয়ার যাচ্ছে, কতটা প্রেশার পড়ছে, তার উপর ডিপেন্ড করে। ডেনসিটি স্যার আমি বলতে পারবো না। ভলিউম? ভলিউম মানে হচ্ছে শেপ। ভলিউম মানে অনেকটা আমি যতদূর জানি সেটা হচ্ছে শেপ। যেমন যদি কোনো পার্টিকুলার পার্সনের বডিকে মেজার করা হয়, তাহলে তাদের বডি ভলিউমটা দেখা হয় যে তাদের বডি শেপটা কেমন আছে, বা কোনো মাসেলের যদি ভলিউম দেখা হয়। ঠিক আছে, আহ, ঠিক আছে। আর কেউ বলবে? আর কেউ বলবে? ও যা বললো আহ, কিছু কিছু ঠিক আছে, কিছু কিছু ভুল আছে, অনেকটাই বলেছে, ঠিক আছে, ভেরি গুড। আর কেউ কি বলতে পারবো যে সেট মানে কি, রিপিটেশন মানে কি, ভলিউম মানে কি, ইন্টেন্সিটি মানে কি, ডেন্সিটি মানে কি? দেখি, 5টা শব্দ। এই শব্দগুলো কিন্তু সবই স্পোর্টস ট্রেনিং এর অন্তর্গত। ট্রেনিং শিডিউল বলে আমরা যেগুলো জানি, স্পোর্টস ট্রেনিং যখন আমরা পড়বো আহ, তখন কিন্তু আরো ডিটেল ভাবে পড়বো। যে মাস্টারমশাই পড়াবেন স্পোর্টস ট্রেনিং এ, এগুলো কিন্তু দারুণ ভাবে ডিটেলে পড়া যাবে। স্পোর্টস ট্রেনিং সম্ভবত 3rd সেমিস্টারে আছে, যদি সেখানেই থাকে সেখানে ডিটেলসে পড়ানো হবে। কিন্তু আমরা যেহেতু এই সাবজেক্টটার নাম কি? কন্টেম্পোরারি ইস্যুস ইন ফিজিক্যাল এডুকেশন, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। তো ওই ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এর ভেতরেই যেহেতু আমরা আছি, সেজন্য এই শব্দগুলোর সঙ্গে আমাদের পরিচিতি হওয়া দরকার। কারণটা হচ্ছে যে ওয়েলনেস ম্যানেজমেন্ট বা ফিটনেস ম্যানেজমেন্ট যাই বলি না কেন, সেক্ষেত্রে তো তুমি কি কি করবে, কিভাবে করবে, কখন করবে, কেন করবে, সেগুলো তো খুব জরুরি। কি করবে, কতক্ষণ করবে, কখন করবে, কিভাবে করবে, সবগুলো কিন্তু জরুরি। এখন আমি আনাড়ি হতে পারি, আমি হঠাৎ করে বলে দিল যে এই আমাকে ইয়েতে যেতে হবে, আহ, একটা টেস্টে যেতে হবে, আমি এই ট্রেনিং নেব। এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু খুব বিতর্কিত শব্দ। এই যে তোমাদের এতগুলো পড়াশোনা করতে এসেছো, ফিজিক্যাল ট্রেনিং নিতে যাচ্ছি, মোটেই তো তা না। ফিজিক্যাল এডুকেশনের একটা কোর্স করতে যাচ্ছি, যেটা বিপিএড, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। ট্রেনিং শব্দটা কিন্তু অত্যন্ত ব্যাপক। স্পোর্টস ট্রেনিং মানে হচ্ছে স্পোর্টস এর সঙ্গে সম্পর্কিত ট্রেনিং। তাহলে সেই স্পোর্টস ট্রেনিং এর ভেতরে অসংখ্য জিনিস ঢুকে আছে। এই যে এখন বর্তমানে অলিম্পিক হচ্ছে, কালকে আমাদের খুব কষ্ট হচ্ছিল, তোমরা দেখছো কি দেখছো না আমি জানি না, অলিম্পিকটা আমি বলবো সকলকে, আগে আমার সঙ্গে কথাবার্তা হয়নি, অ্যাথলেটিক্স এর ইভেন্ট গুলো হচ্ছে, আমি বলবো সকলকে দেখতে, সমস্ত কিছু ইভেন্ট গুলো দেখতে। আমি তো বসে বসে দেখি, ওই দুপুরের পর থেকে, সকালবেলাতে একটু পড়াশোনা থাকে যার জন্য দেখতে পাই না, কিন্তু সকলেরই দেখা উচিত, যেহেতু ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট সেই হিসেবে দেখা উচিত। কালকে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা এর আগেও ঘটেছে কিন্তু খুব দুঃখের। আবার আর একদিকে আর একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত মানে প্রথম ঘটনা এবং খুব মনে রাখার মতো। যেমন তোমরা জানো কিনা জানো, অ্যাথলেটিক্সে ফলস স্টার্ট বলে একটা শব্দ আছে, জানি কি ফলস স্টার্ট? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। কালকে কিন্তু ফাইনালে 100 মিটার, ছেলেদের 100 মিটার দৌড়ের ফাইনালে গ্রেট ব্রিটেনের একজন ফলস স্টার্টে বাদ গেছে। হ্যাঁ, এগুলো দেখতে হবে। 4 বছরের ট্রেনিং, 4 বছরের কঠোর পরিশ্রম। আমি একজনের ভাষাটা যদি বলি যে লাইফ টাইম হার্ড ওয়ার্ক ফর 10 সেকেন্ডস, লাইফ টাইম হার্ড ওয়ার্ক ফর 10 সেকেন্ডস, মানে কালকে যারা সবই কিন্তু পজিশন দৌড়েছে। তো এই যে ট্রেনিং, এই ট্রেনিং শিডিউলে তাকে দিনের পর দিন থাকতে হয়েছে। এমনিতে তো পদক আসবে না, এমনিতে তো কখনো আমি ভালো পারফর্ম করতে পারবো না, পদক আসুক বা না আসুক। সেই জন্য ট্রেনিং, স্পোর্টস ট্রেনিং হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া। এই যে সিধু কালকে যেটা পেলো
ব্রোঞ্জ একদিনের ব্যাপার না। সিধু সম্পর্কে বলি এই কারণে যে আমার অভিজ্ঞতা আছে। আমি ওদের কোচিং সেন্টারে হ্যাঁ গিয়েছিলাম, যেহেতু আমার মেয়ে ব্যাডমিন্টন খেলতো, এখন আর খেলে না। সে ওই গোপীচাঁদ একাডেমিতে 1 মাস কোচিং নিয়েছিল, সেখানে গিয়েছিলাম, দেখেছিলাম যে কি পরিশ্রম করে, কি শিডিউল তাদের, সাইনা নেহাল, এই সিন্ধু এবং ইন্ডিয়ান টিমের কোচিং। এই ট্রেনিং শিডিউল এ থেকেই তো কোচিং করেই তো সিধু আজকে এই জায়গাতে পৌঁছেছে। হতে পারে সে সেমিফাইনালে হেরে গেল, পার্ট অফ দ্য গেম, কিন্তু এই ট্রেনিং শিডিউলের ভেতরে না থেকে কেউ কিন্তু ওইরকম জায়গাতে কেউ যেতে পারবে না, মানে ভালো জায়গাতে যেতে পারবে না। হঠাৎ করে আমি করলাম তা তা বললে হবে না। তুমি যাই করো না কেন, পারফরমেন্সের চরম পর্যায়ে যেতে গেলে কিন্তু, পারফরমেন্সের চরম পর্যায়ে কেন, এমনি পর্যায়ে যেতে গেলে তোমাকে ট্রেনিং শিডিউলে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম গল্পের ছলে বলতে বলতে, এই যে শব্দগুলো কিন্তু ট্রেনিং, স্পোর্টস ট্রেনিং এর অন্তর্গত, স্পোর্টস ট্রেনিং এর অন্তর্গত একটা সাবজেক্ট। রিপিটেশন, সেট, ভলিউম, ইন্টেন্সিটি, ডেন্সিটি, আরো সব অনেক কিছু আছে। আস্তে আস্তে আমরা সেগুলো যখন স্পোর্টস ট্রেনিং এ পড়বো তখন বুঝতে পারবো। তাহলে ও যেটা বললো যে এই যে ট্রেনিং, এই সেট, ঠিকই, সেটের আগে আমি বলি রিপিটেশন। রিপিটেশন মানেটা কি? একই কাজ বারবার করা, একই কাজ বারবার করা। যদি ধরেই নি যে তুমি ইয়ে করছো, তোমার ফিটনেসটাকে মেনটেন করার জন্য বা ওয়েলনেসকে বজায় রাখার জন্য তুমি ধরে নিলে যে প্রতিদিন আমি ইয়ে করব, ডিপস করব। মানে ডিপস মানে হচ্ছে ওইটা ডন, ডন বলি না আমরা, ডিপস, এমনি ডিপস করব। কতবার করব? যেহেতু শুরুতে তোমাকে ডিপস করতে গিয়ে তোমার পারবে না, সেই জন্য তোমাকে ধরে নিলাম 5 বার ডিপস করলাম, সঠিকভাবে ডিপস করলাম। এই যে 5 বার, এটাই হচ্ছে রিপিটেশন। একই কাজ একইভাবে বারবার করা, সেটাকে রিপিটেশন বলা হয়। যদি তোমাকে বলা হয় ওয়েট ট্রেনিং এর ক্ষেত্রে, বলে দিলাম যে 2 হাতে তুমি দুটো 1 কিলো ওজনের বা 2 কিলো ওজনের ডাম্বেল নাও, নিয়ে তুমি এক্সারসাইজ করো, যে কোনো এক্সারসাইজ, তোমাকে বললাম ঠিক আছে 5 বার করো। এই 5 বার মানেই হচ্ছে রিপিটেশন। এইবার 5 বার তো করলাম, ঠিক আছে, এই 5 বার করা মানে একবারে যতবার করব সেটা হচ্ছে সেট। ওখানে কে যেন বললো, বাপি নাকি কে যেন একটা ছেলে বললো, বিপুল। হ্যাঁ, বিপুল। তাহলে এই যে 5 বার করলাম, প্রত্যেকটা হচ্ছে রিপিটেশন। আর একবার 5 বার করা মানে হচ্ছে সেটা হচ্ছে সেট। সে তুমি 5 বার করো, 6 বার করো, 7 বার করো, 10 বার করো, 20 বার করো, 25 বার করো, সেগুলো হচ্ছে সেট। তাহলে একটা সেটে তোমার যতবার করলে ততবারই সেটা হচ্ছে তার রিপিটেশন। ক্লিয়ার? আর যদি বলা হয় যে তোমাকে 30 মিটারের স্প্রিন্ট রান করাবো তোমাকে আজকে ট্রেনিং শিডিউলের ভেতরে, যেহেতু সে স্প্রিন্টার, 30 মিটারের স্প্রিন্ট তুমি করবে, 5টা করবে, 5টা করবে, ইন বিটুইন 1 মিনিটের রেস্ট, ইন বিটুইন 1 মিনিটের রেস্ট। তাহলে 5 বার করবো, রেস্ট না দিলে তো কোনো কিছু হয় না। রিকভার না করলে সেই তার ট্রেনিং শিডিউলের আমি ফল পাবো না, ট্রেনিং এফেক্ট পাবো না ভালো, উল্টে হিতে বিপরীত হবে। তাহলে 30 মিটারের যে 5 বার করলো 1 মিনিটের রেস্টে, তাহলে ওখানেই কিন্তু রিপিটেশন হলো 5 বার, একটা সেট হলো। আর 1 মিনিট বলছিলাম, এই শব্দটা ডেন্সিটি, মানে দুটো রিপিটেশনের ভেতরে যে বিশ্রাম, দুটো রিপিটেশনের ভেতরে যে বিশ্রাম, সেটাই হচ্ছে রেস্ট, সেটাই হচ্ছে ডেন্সিটি। তাহলে 3টে জিনিস পেয়ে গেলাম। আবার যদি বলি অন্যরকম ভাবে, যে আমরা কি করতে চেয়েছিলাম, যে কি বলতে চেয়েছিলাম, যে সেট, তাহলে সেটও জানি, রিপিটেশনও জানি। এবার দেখা গেল ভলিউম বার করব, ভলিউম বার করব, আর একটা হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে 3টে জিনিস শিখেছি,
আর দুটো জিনিস আমাকে জানতে হবে। দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে ইন্টেন্সিটি। আমি যে কাজটা করলাম, ও বলল, ভুল বলল যে বডি শেপকে ভলিউম বলা হয়, ভুল বলল। ভলিউম মানে হচ্ছে যে রিপিটেশন, ধরো 10 বার করলাম, 10 বার আমি ডিপস করলাম, তিন তিনবার, মানে 3টে সেটে, ঠিক আছে? তাহলে আমার ভলিউম হলো কত? সেট, ঠিক, সেট ইনটু রিপিটেশন। সেট ইনটু রিপিটেশন মানে আমি 10 বার করে ডিপস করছি একটা সেটে, 3টে সেট করলাম, তাহলে 30 বার। 30টা হচ্ছে তার ভলিউম। আর যদি দেখি কোনো একটা ওজন দিয়ে আমি এক্সারসাইজ করছি, ধরে নাও একটা 10 কিলো ওজন দিয়ে, 10 কিলো বা 10 পাউন্ড বা 20 পাউন্ড বা যাই হোক না কেন, একটা এক্সারসাইজ করছি ডাম্বেল দিয়ে, 30 পাউন্ডের ডাম্বেল, দুই হাতে 15 পাউন্ড 15 পাউন্ড দিয়ে আমি এক্সারসাইজ করছি, তাহলে ওজনটা পেয়ে গেলাম পাউন্ড। প্রত্যেকবার 20টা করে করলাম, 20টা করে 3টে সেটে করলাম, তাহলে আমার টোটাল লোড ভলিউম কত হলো? টোটাল লোড ভলিউম আবার বলি, 3টে সেটে 20 বার করে 2 মিনিটের রেস্টে 15 30 পাউন্ডের ডাম্বেল নিয়ে আমি এক্সারসাইজ করলাম, তাহলে ভলিউম কত? 3 গুণ রিপিটেশন কত হয়েছিল? 20 20। ওজন কত ছিল? 30 পাউন্ড। 30। তাহলে তত এলবি হচ্ছে তার, তত পাউন্ড, মানে তুমি ধরে নাও, তাহলে 1800 তোমার পাউন্ড কি স্যার। বললাম, 3 গুণ 20, 3 গুণ 20 মানে হচ্ছে 60 60 ইন্টু 30, গুণ 1800। 30, তাহলে 1800 এলবিএস মানে হচ্ছে পাউন্ড, হচ্ছে তার ভলিউম। বোঝা গেছে? এইরকম ভাবেই কিন্তু ভলিউম বার করতে হবে। সে তুমি যদি এরপরে ইন্টেন্সিটিটা আসবো। আচ্ছা 1 মিনিট ধরো তো, 1 মিনিট ধরো। স্যার এককটা কি বললেন রে? এলভিএস। এলবিএস। ওকে। সরি, আমার একটা ইয়ে পড়ে গেছিল। তাহলে কি বললাম, যাই হোক না কেন আমি যতবার করছি সেটা রিপিটেশন। একবারে যতবার করলাম রিপিটেশনের সঙ্গে সেটাকে বলা হয় সেট। আর ওজন নিয়ে হোক বা কি বলবো তোমাকে, হ্যাঁ ওই ইন্টেন্সিটিটা না বললে বুঝতে পারবে না, ইন্টেন্সিটি বললে তুমি বুঝতে পারবে। আচ্ছা এর ভেতরে কিন্তু আমি ভলিউমও বলেছিলাম, এই ডেনসিটিও বলেছিলাম। কোনটা ডেনসিটি? বিশ্রাম নিয়েছিল যেটা স্যার। বিশ্রাম নিয়েছিল কতটুকু? 1 মিনিট করে স্যার। 2 মিনিট। 2 মিনিট বলেছিলাম, 2 মিনিট বলেছিলাম। হুম, তাহলে একসঙ্গে 4টে জিনিস আমরা পেয়ে গেলাম, রিপিটেশন, সেট, ডেনসিটি, ভলিউম। তাহলে বাকি থাকলো কি? কি বাকি থাকলো? ইন্টেন্সিটি। এইবার হচ্ছে ইন্টেন্সিটি। ধরো ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা। তোমাকে তখন একটা গল্পের ছলে বলছিলাম যে 30 মিটার দৌড় হবে 5 বার, গ্যাপ থাকবে, মানে বিশ্রাম থাকবে 1 মিনিট। তো সেই দৌড়টা
কত স্পিডে হবে, সেই কত স্পিডে হবে সেটাই তার ইন্টেন্সিটি। ধরে নিচ্ছি এবার বিচার করবে, কি করে বিচার করবে? তুমি বলতেই পারো যে স্যার কি করে বিচার করবে। এটার কতগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে, যেগুলো আমি এখানে একটুখানি গল্পের ছলে বলবো, কিন্তু বাকি স্পোর্টস ট্রেনিং এ যখন পড়বে তখন সেটা বুঝতে পারবে। এবার একটা উদাহরণ দিই, যে ইন্টেন্সিটি বোঝাতে গেলে আমি একটা উদাহরণ দিই। কোনো নতুন স্টুডেন্টকে তুমি শেখাবে, শেখাতে গিয়ে তুমি সমস্যায় পড়বে যে কত কিলো ওজন দিয়ে তাকে আমি শুরু করবো। যদি ধরো ওয়েট ট্রেনিং এ কত কিলো ওজন দিয়ে আমি শুরু করবো, এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এটা বিজ্ঞানসম্মত হবে না দিলে তোমার পেশির ডেভেলপমেন্ট হবে না, তুমি যা ডেভেলপমেন্ট করতে চাইছো সেগুলো হবে না। এরও বিজ্ঞান আছে। এবার তুমি যতটুকু তোমার বেশি ক্ষমতা, মানে ম্যাক্সিমাম তোমার যা এবিলিটি, সেই ম্যাক্সিমাম এবিলিটি দিয়ে তো তুমি শুরু করতে পারো না। সেই জন্য ট্রেনিং এর ক্ষেত্রে বলা হয় যে একটা পার্সেন্টেজ ধরে নাও, তুমি কিলো ধরে নাও ওজন তুলতে পারো 80 কিলো, তুমি ম্যাক্সিমাম তুমি ওজন তুলতে পারো 80 কিলো। তোমার পেশিতে যা জোর আছে, তোমার যা বয়স, আমি সব জিনিসগুলো সঠিক বলবো না এই কারণে, কারণ এর ভেতরে ঢুকতে গেলে আসল জিনিসটা গুলিয়ে যাবে। কারণ এই যে বয়স, লিঙ্গ, হ্যাঁ, তারপরে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ট্রেনিং মেথডের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলোকে কনসিডার না করে কখনো ট্রেনিং হয় না। এই যে বললাম 80 কিলো তুললো, একটা বাচ্চা, একটা বাচ্চা ধরো 10 বছর, সে কি 80 কিলো তুলতে পারবে? প্রশ্ন তো তোমাদের ওখান থেকে আসার কথা, আসেনি। যাই হোক, তাহলে 10 কিলো তুলতে পারবে, দশ দশ বছরের বয়সের ছেলে তুলতে পারবে না, মেয়ে তো পারবেই না। সেজন্য তাকে বয়সকে কনসিডার করতে হবে। ধরে নিচ্ছে একটা অ্যাডাল্ট 20 বছর বয়স, সে, তাকে আমি ট্রেনিং করাবো। আবার কে কে গন্ডগোল আছে যে বিপুল একরকম ওজন তুলতে পারলো, নকুল আর একরকমের ওজন তুলতে পারলো। আমি এবার যে যেরকম ভাবে তুলতে পারবে সেটাকে তার ম্যাক্সিমাম বলবো। ধরে নিলাম 80 কিলো তুলতে পারছে নকুল, তার বেশি সে তুলতে পারছে না। ঠিক আছে, আমি নকুলের এগেনস্টে লিখে রাখলাম 80 কিলো। নকুলের ট্রেনিং শিডিউল আমি তৈরি করব। শিডিউল তো থাকবে, ওখানে সেট থাকবে, রিপিটেশন থাকবে, ডেনসিটি থাকবে, ভলিউম থাকবে, ইন্টেন্সিটি থাকবে। ইন্টেন্সিটিটা কত দিয়ে শুরু করব? বিজ্ঞান বলেছে যে অতটা তো দিয়ে শুরু করা যাবেই না, যতটা পারা যায় কম করে শুরু করা। ঠিক আছে, এক একজন কোচ তার, যাকে আমি কোচিং করাচ্ছি বা ট্রেনিং দিচ্ছি, তার ম্যাচুরিটি, তার মাসকুলার ডেভেলপমেন্ট, তার স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, তার উপরে নির্ভর করে সমস্ত ট্রেনিং শিডিউল তৈরি করতে হবে। আর ঠিক আছে ভাই, 2 সপ্তাহ করাবো 30% ইন্টেন্সিটি দিয়ে, 30% ইন্টেন্সিটি দিয়ে। মানে কি, কত দাঁড়ালো তাহলে 30%? হ্যালো, 24 বলতে স্যার, হবে তো। 24 কেজি। হ্যাঁ, তাহলে 80 কিলো 30% মানে 24 কিলো, 3 × 8 = 24। আমি তার ট্রেনিংটা শুরু করব 24 কিলো দিয়ে। তার ওই ধরনের যা আমি ওকে দেখিয়েছিলাম সেটা আমি 24 কিলো দিয়ে করবো। সপ্তাহে 3 দিন হোক, কত রিপিটেশন, সব কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে। আমি দৌড়বিদকে আমি দৌড় করাবো, সে হয়তো দেখা গেল যে 12.5 সেকেন্ডে দৌড়োয়, তার ট্রেনিং এ দেখা গেল 30 মিটার, 40 মিটার, 20 মিটার ছোট ছোট স্প্রিন্ট। ওখানেও ইন্টেন্সিটি। আজকে ভাই চলো, আজকে তোমার দেবে, তুমি যা পারো তার 60% দাও, একটা টাইম, তার 60% সেরকম বার করতে হবে। তার মানে ক্যালকুলেশন ছাড়া কিন্তু তুমি ইন্টেন্সিটি দিতে পারবে না। তোমাকে ধরো তুমি ডিপস কতটা দিতে পারলে, 30টা দিতে পারলে, বলো যে 50% দিয়ে শুরু করো। চলো, মাসকুলার ডেভেলপমেন্ট আমি একটা গল্প ছোট্ট করে বলি, ওয়েট ট্রেনিং এর একটা গল্প, নিজেরা শুনেছো কিনা যায় না। বাড়িতে একটা বাচ্চা হয়েছে, গরুর বাচ্চা। বাড়িতে একটা 10 বছরের বাচ্চা ছেলে,
সে ওই বাচ্চাটার সঙ্গে খেলতো, খেলতে খেলতে ও বড় হচ্ছে বাড়িতে, দুজনেই বড় হচ্ছে। তো 5 মাস কি 2 মাসের ভেতরে তো গরুটা বিশাল বড় হয়ে গেল। গরুর বাচ্চাটা তো 2 মাস 3 মাসে তো বড় হয়ে গেল বিরাট। প্রতিদিনই কিন্তু তোলে বাচ্চাটা, 10 বছরের বাচ্চা গরুটাকে ঘাড়ে করে তোলে। এর বয়স তো 10.5 কিলো হলো, তাতে ওজন যা ছিল 30 কিলো ওজন ছিল, হয়তো সেই 30 কিলোটা 32 কিলো হলো হয়তো 6 মাসে, এই 3 মাসে। গরুটার ওজন তো অনেক হয়ে গেছে, 50-60 কিলো হয়ে গেছে, তবুও সে তুলতে পারে। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ ট্রেনিং লোড, প্রিন্সিপালস অফ ওয়েট ট্রেনিং, প্রিন্সিপালস অফ স্পোর্টস ট্রেনিং। অনেক কিছু প্রিন্সিপাল আছে যেগুলো তোমরা পড়বে। তাহলে আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা কি? সেট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, তো সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম যে বললেন না 80 কেজি তুললো একজনকে মেনশন করে, তো ওটা প্রথম দিন যে যাবে সে 80 কত কেজি তুলতে পারবে, এটা ম্যাক্সিমাম তাকে কি দেওয়া ঠিক হবে? ধরুন ধরুন তার ম্যাক্সিমাম আমি ইন্টেন্সিটিটা দেখতে চাইছি যে কতটা ওয়েট সে তুলতে পারে। ঠিকই তাই, ঠিকই তাই। ব্যাপারটা হয়েছে যে তাকে আমি সেই ট্রেনিংটা দিতে চলেছি, সেটা হচ্ছে সবচেয়ে। তার কোনো ট্রেনিং এজ আছে কিনা, সে কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে কিনা, সে কি আদৌ কোনোদিন কোনো মাস্কুলার অ্যাক্টিভিটি করেছে কিনা, অনেকগুলো অনেকগুলো কোশ্চেনকে কনসিডারে আনতে হয়। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। স্যার স্যার ইন্টেন্সিটিটা একবার একটু ছোট করে বলেন না। ইন্টেন্সিটি তো তুমি ধরো দৌড়ানোর সময় তুমি তো কম্পিটিশন দিলে যাও যাদবপুরে, যখন তখন তো তোমার 100% দিয়েছো, তাই না? 50 মিটার দৌড়ে হ্যাঁ স্যার। যাতে ফার্স্ট হতে পারি বা বেশি নম্বর পেতে পারি। এইবার আমি ট্রেনিং শুরু করবো এই 100% দিয়ে না। তুমি হয়তো ওখানে 8.2 সেকেন্ডে দৌড়েছিলে, আমি ওটাকে কমিয়ে 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 দেবো ইন্টেন্সিটি। মানে তুমি ঠিক আছে ভাই, তোমাকে বললাম তুমি 10 সেকেন্ডে শেষ করো 50 মিটারটা। ট্রেনিং শিডিউল ইন্টেন্সিটি লো ইন্টেন্সিটি থেকে মিডিয়াম, মিডিয়াম ইন্টেন্সিটি থেকে হাই ইন্টেন্সিটি এবং ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, স্টেপ বাই স্টেপ সিঁড়িতে আস্তে আস্তে, প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, আস্তে 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 উঠে গিয়েই তবে শেষ সিঁড়িতে পৌঁছতে হবে। এখন বিপুল যে প্রশ্নটা করলো যে ও তো নাও পারতে পারে, বা না দেওয়াটাও কি ঠিক হবে? যেখানে যতটুকু পারবে সেখান থেকে শুরু করব। আমি তাকে বাড়তি চাপ দেবো না। আমি একটা উদাহরণ দিয়েছি, সে কমফোর্টেবলি এবং উইদাউট এনি ইনজুরি সে যাতে সেটা করতে পারে। তাকে স্বাধীনতা দিতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো 50 পারলে আরেকটু পারো কিনা দেখি, আরেকটু পারো কিনা দেখি। এটা আমি ওজন দিয়ে একটা উদাহরণ দিলাম। ট্রেনিং এ তো অনেক ধরনের জিনিস আছে, সেই রকম ভাবেই ট্রেনিং এর ইন্টেন্সিটিটাকে বোঝানোর জন্য আমি এটা করেছিলাম। বোঝা গেছে বিপুল? ওকে স্যার। ব্যাপারটা তাহলে বুঝলাম, রিপিটেশন, সেট, ডেনসিটি, ভলিউম। স্যার ইন্টেন্সিটি এককটা কি? ইন্টেন্সিটি তুমি যেটা করবে করাবে সেটার একক। কিলোতে হলে কিলো, পার্সেন্টেজ ডাব। যদি একক বলো তাহলে তুমি যা করাচ্ছ, সেকেন্ডে দৌড়চ্ছিল তাহলে সেকেন্ডে, 8 সেকেন্ডে না দৌড়িয়ে 10 সেকেন্ডে দৌড় করাবো। তুমি ডিপস দিচ্ছিলে নাম্বার, তখন নাম্বার অফ ডিপস। তুমি সিট আপ তোমাকে করাবো যাতে মাসকুলার স্ট্রেংথ এন্ডুরেন্স বাড়ে, অ্যাবডোমিনাল মাসলের, সেখানে তোমাকে নাম্বার, ইউনিটটা হচ্ছে নাম্বার পার মিনিট। বা তুমি যখন ডিপস করছো, নাম্বার কতবার করতে পারছো, তুমি যা করাবে সেইটার পরিপ্রেক্ষিতে ইউনিটটা ঠিক হবে। স্যার এটা আমি অ্যাকচুয়ালি ডিটেলে জানতে চাই, তো একটা সোর্স বলুন যেখান থেকে আমি ডিটেলে জানতে পারবো। আমি তো বললাম ডিটেলটা জানতে গেলে তোমাকে স্পোর্টস ট্রেনিং এর ডিটেলটা পড়তে হবে। স্পোর্টস ট্রেনিং একটা সাবজেক্ট আছে, এখন সেই জন্য আমি ওইটাতে যেতে আপাতত মানা করছি। আর স্যার ভলিউমের যে বোঝা গেল? এককটা বললেন এলবিএস, এটার স্যার মানেটা কি? এটা তোমার ওটা তো তুমি এলবিএস নিয়ে কাজ করছিলে। এলবিএস মানে হচ্ছে পাউন্ড। ওকে স্যার। কিলোতে হলে কিলো হতো ওটা। হ্যাঁ স্যার। এলবিএস হচ্ছে পাউন্ডের, পাউন্ডটাকে সংক্ষেপে বলা হয় এলবিএস।
বোঝা গেছে? বিপুল, আস্তে আস্তে এগোতে হবে। স্পোর্টস ট্রেনিং এর স্পেশালিস্ট মাস্টারমশাই আমাদের দুজন আছেন, সুদীপ বাবু এবং অতনু বাবু, ওনারা করাবেন। তখন ডিটেল একদম শুধু একটা জিনিস নিয়েই 3টে ক্লাস চলবে, দারুণ ভাবে বোঝাতে পারবে। আর যদি মনে হয় কোনটা ইন্টেন্সিটি, ওই ট্রেনিং স্পোর্টস ট্রেনিংটা একটা বিশাল বড় সাবজেক্ট, সেখানে ঢুকতে গেলে কিন্তু খুব মুশকিল আছে এই এই বয়সে বা এই অভিজ্ঞতা নিয়ে। হ্যাঁ, আর যদি মনে হয় যে তুমি কাউকে কোচিং করাচ্ছ বা ক্লাবে কিছু কিছু করাচ্ছ, সেটার জন্য কিন্তু আমি বলবো ট্রেনিং নিয়ে তাদেরকে করে, নাহলে কিন্তু ক্ষতি হবে বাচ্চাদের। আমরা বেশিরভাগই ভারতবর্ষে যারা কোচিং করাই বা ট্রেনিং করাই, তারা কিন্তু কোয়ালিফাইড কোচ কেউ না। সঠিকভাবে কোন বাচ্চাটাকে কতটুকু লোড, এই যে শব্দটা তোমাদের ব্যবহার করলাম লোড, নকুলের ক্ষেত্রে 40 কিলোটা বড় লোড নাও হতে পারে, কিন্তু অসীমের ক্ষেত্রে ওই 40 কিলোটা বেশি লোড হতে পারে। মানে নকুলের ক্ষেত্রে যেটা মিডিয়াম লোড, অসীমের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম লোড, আর বিপুলের ক্ষেত্রে লো। বোঝা গেল ব্যাপারটা? সেই জন্য উচিত হচ্ছে কোয়ালিফিকেশন ছাড়া কোনো কোচিং এ, বিশেষ করে স্পেশালিস্ট যে সমস্ত স্পেসিফিক যে সমস্ত স্পেশালাইজড এলাকা, সেখানে না দেওয়াই ভালো। যার জন্য আমাদের আজকে 140 কোটি লোকের ভেতরে ঠিক মতো ট্যালেন্টের তো অভাব নেই আমাদের দেশে, ট্যালেন্ট তো প্রচুর আছে। ট্যালেন্ট না থাকলে আজকে সকালবেলাতে মেয়েরা কিভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল 1-0 গোলে, সেমিফাইনালে উঠেছে, কালকে ইংল্যান্ডকে 3-1 হারিয়েছে। ট্যালেন্ট আছে, কিন্তু সেই ট্যালেন্ট গুলোকে আমরা সঠিকভাবে কোচিং ট্রেনিং না দেওয়ার কারণে, সে তুমি বলতেই পারো গভর্নমেন্টের পলিসি, সে তুমি বলতেই পারো যে স্পোর্টস কালচার আমাদের দেশে সেইভাবে ডেভেলপ হয়নি। তুমি কি বলতে পারো যে আজকে কোনো ছেলে বা কোনো মেয়েকে তার গার্জেন কোনো স্পোর্টসে দেবে কি দেবে না 5বার ভাববে? সিকিউরিটি কোথায়? আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি যে দেবো, সে সিকিউরিটি কোথায়? সত্যি তো, আমি একজন ফিজিক্যাল এডুকেশনিস্ট, আমি নিজেও খেলাধুলা করতাম। আমি আমার মেয়েকে আমি ব্যাডমিন্টন খেলতে দিয়েছিলাম, সে অনেকবারই ন্যাশনাল খেলেছে, এবং আমি চেয়েছিলাম গোপীচাঁদ একাডেমিতে নিয়ে তাকে রেখে দেবো, 20,000 টাকা পার মান্থ খরচ হবে, টাকাটা ইমেটেরিয়াল। কিন্তু আমি ভাবলাম, চান্সও পেয়েছিল, গিয়ে ওখানে রাখবো, সেইটা রাখার পরে মনে হলো আমি একজন গার্জেন, আমি কি ঠিক করছি, কিভাবে ঠিক করছি কিভাবে ঠিক করছি না। ভাবলাম যে সিকিউরিটি কোথায়, নিরাপত্তা কোথায়? আমি কি চাইছি যে আমার মেয়ে খেলার সঙ্গে পড়ুক, না পড়ার সঙ্গে খেলুক? কেননা এমন একটা গেম খেলতো, সেই খেলাতে ইনজুরি আছে, ওর সঙ্গে যারা খেলেছে, ইন্ডিয়া খেলছে এখন, এবং আমাদের যারা যারা কোচ এখানকার, তারাও বলতো যে এই মেয়েটাও ইন্ডিয়া খেলবে, কিন্তু আমি দিতে পারিনি, ওরও সেরকম উৎসাহ ছিল না। কিন্তু আমি একজন স্পোর্টসম্যান এবং ফিজিক্যাল এডুকেশনিস্ট হওয়া সত্ত্বেও মেয়েকে 100% বা 80% ইনভলভমেন্ট স্পোর্টসে বা ব্যাডমিন্টনে আমি দিতে পারিনি। কারণটা কি? একটুখানি ইনজুরি হলে তাকে আর কেউ দেখবে না, পড়াশোনার তো ক্ষতি হবেই। ওর সঙ্গে যে খেলতো, একসঙ্গে ওরা খেলতো, ঋতুপর্ণা দাস, সে ইন্ডিয়া খেলছে, তার তার ইনজুরি হয়েছিল, শ্রীলঙ্কাতে খেলতে গিয়ে ইনজুরি হয়েছিল, তার এসিএল, নি জয়েন্টে এসিএল আছে, তার অপারেশন হয়েছিল। আমার মেয়েরও হয়েছে অপারেশন। যেদিন অপারেশন হলো, তারপরে আর সে সঠিকভাবে 100% ইয়ে দিয়ে, এফোর্ট দিয়ে খেলতে পারলো না, খেলাটা ছেড়ে দিল। তো আমি একজন ফিজিক্যাল এডুকেশন, আমি সারা জীবন খেলাধুলা করেছি, তারপরেও কিন্তু আমি অনেকবার ভাবতে হয়েছে যে আমি আদৌ মেয়েকে দেওয়াটা ঠিক হবে কি হবে না। কেন গভর্নমেন্টের তরফ থেকে বা যে কোনো জিনিসের সমাজের তরফ থেকে কোনো সিকিউরিটি নেই। দেখতে ভালো লাগে, এই সিধু খেলছে, টিভিতে দেখতে ভালো লাগে, উৎসাহ দিতে ভালো লাগে, কিন্তু গার্জেন হিসেবে যারা খেলা দেখছে বা উৎসাহ দিচ্ছে, তারা কি নিজের ছেলে মেয়েকে দেওয়ার সুযোগ বা সাহস দেখাতে পারবেন? আমাদের দেশের মতো জায়গাতে পারবে না, সিকিউরিটি নেই। সবাই চায় তার ছেলে
বা মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অ্যাটলিস্ট স্কুল টিচার হোক বা ব্যাংকে চাকরি করুক। স্পোর্টস কালচার আমাদের দেশে নেই এবং আগামী দিনে হবে কিনা তাই জানি না। কোটি লোকের সংখ্যা, তা সত্ত্বেও কিন্তু আমরা হাপিত্যেশ হয়ে তাকিয়ে থাকছি কখন একটা ব্রোঞ্জ আসবে। গোল্ড তো ভাবতেই পারি না। বোঝা গেল ব্যাপারটা? বিপুল, এতগুলো শব্দগুলো বললাম এই কারণে যে আমি তো কদিন ধরে সব দেখছি, দেখে খুব কষ্ট লাগছে। যারা এখানে খেলছে তারা নিজেদের তাগিদে, নিজেদের তত্ত্বাবধানে, নিজেদের ঘাম ঝরিয়ে খেলছে। সরকারি তরফের কোনো প্রচেষ্টা নেই। হলো? তাহলে বোঝা গেছে 5টা যে জিনিস শব্দ পড়েছি সেটা ভালো করে পড়ে নেবে, এখান থেকে পারো। বুঝিয়ে দিলাম উদাহরণ দিয়ে সমস্ত। হ্যাঁ বলো। ডেন্সিটিটা একবার বলুন স্যার। কোনটা? স্যার ডেন্সিটিটা। ডেন্সিটি হচ্ছে দুটো রিপিটেশনের ভেতরে যে বিশ্রাম, কোন কোন ক্ষেত্রে 1 মিনিটের বিশ্রাম হয়, দ্যাট ইজ কল্ড ডেন্সিটি। 1 মিনিটের বিশ্রাম। যদি দেখা যায় যে খুব ইন্টেন্সিটি নিয়ে কাজ করছে, হয়তো 1.5 মিনিটের ডেন্সিটি দিলাম, আবার কখনো কখনো 30 সেকেন্ডের ইয়ে দিলাম, বিশ্রাম দিলাম, ওটাই তার ডেন্সিটি। অর্থাৎ ইন বিটুইন রিপিটেশন যে বিশ্রাম অবস্থা, সেটাকে ডেন্সিটি বলা হয়। একই ট্রেনিং এর ভেতরে সবগুলো আছে, সেট, রিপিটেশন, ভলিউম, ইন্টেন্সিটি, ডেন্সিটি। এবং সেটা কনসিডারিং দ্য লোড, তুমি কতটা চাপ দিচ্ছ সেটার উপরে নির্ভর করছে। এতগুলো 10 কিলো ওজন নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে লোড। লোডটা হচ্ছে আসল, আর এই লোডটা ট্রেনিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। বোঝা গেল দিব্যেন্দু? হ্যাঁ স্যার। পরের ক্লাস কার? স্যার আজকে ক্লাস নেই আর মনে হয়। আর ক্লাস নেই কেন? ক্লাস তো ছিল। স্যার আজকে ক্লাস নেই বলতে স্যারেরা আর ম্যাম ক্লাস করাবেন না আজকে, কোন মিটিং আছে তার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিটিং থাকতে পারে, যাই না। আমাকে তো এক্ষুনি যেতে হবে, ডিপার্টমেন্টের হেড এসছেন, আমাকে কল হ্যাঁ করে স্যার দিতে হবে। ওইটাই মনে হয়, তার জন্য নিতে পারবেন না বললেন। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আমি Thank you, sir. চলো। থ্যাংক ইউ স্যার। চলো। থ্যাংক ইউ স্যার।